ভারতবর্ষের সিটিজেন কারা এটা আপনাকে প্রথম জানতে হবে। সিটিজেন তারাই ছিল যারা যখন আজকে সংবিধান তৈরির আগে যারা জন্মেছে এবং সংবিধান তৈরি করার পর তাদের প্রজন্ম, তাদেরকে সিটিজেন হিসেবে ভারতবর্ষ মেনেছে। নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব। রাজনীতির ন্যারেটিভ শাসক এবং বিরোধীর ছাড়া কিন্তু মানুষ কখনো কোন দলকে ভোট দেবেন কিংবা কোন দলের প্রতি আস্থা রাখবেন নির্বাচনে, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে। কিন্তু আশ্চর্যের কথা দেখুন, এখন ঠিক ন্যারেটিভ শাসক এবং বিরোধীর উল্টে গেছে, জাস্ট রিভার্স হয়ে গেছে। কেন বললাম সে কথা? কারণ এই খয়রাতির রাজনীতি, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপনারা জানেন, শাসক দল একটা সময় লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় ইউএসপি ছিল। আর বিজেপির কি ইউএসপি ছিল বলুন তো? ধর্ম অর্থাৎ হিন্দুত্ব। হিন্দু হিন্দু ভাই ভাই মনে পড়ে? এই কিছুদিন আগেকার, কয়েক মাস আগেকার কিন্তু আমরাই পর্ব করেছিলাম। এখন ন্যারেটিভটা ঠিক উল্টো। মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম আমি মন্দির করে দেবো, বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, তিনি এই কথা বলছেন। আর উল্টো দিকে দেখুন, শুভেন্দু অধিকারী প্রধান বিরোধী দল নেতা, তিনি বলছেন 2,500 টাকা করে দেবো লক্ষ্মীর ভাণ্ডার, 500 টাকায় গ্যাস দেবো। তাহলে দেখুন ঠিক উল্টে গেল, ন্যারেটিভটা উল্টে গেল। এ নিয়ে আমাদের আজকের পর্ব থাকছে এবং তার সঙ্গে আমরা দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেটাও রাখবো। এবং এসআইআর শাসক দল বলছে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় লণ্ডভণ্ড হয়ে যাবে, রক্তগঙ্গা পর্যন্ত বয়ে যাবে। ভাবতে পারেন সংসদীয় গণতন্ত্রে এরম কথা? আবার বিরোধী দল বলছে না, যদি এসআইআর না হয় রাষ্ট্রপতি শাসন হবে। তার চরম বাকযুদ্ধ। ডক্টর অরিন্দম বিশ্বাস আমার বাদিকে বসে আছেন। আপনারা প্রত্যেকে চেনেন, প্রখ্যাত চিকিৎসক, কলকাতার এবং এই রাজ্যের, এবং তার সঙ্গে তার অন্য একটি পরিচয়, সভাপতি জাতীয় বাংলা পরিষদ। তাহলে আজকে খুব গুরুত্বপূর্ণ পর্ব, মন দিয়ে শুনবেন। ডক্টর বিশ্বাস, কেটিভি স্টুডিওয় আপনাকে স্বাগত এবং এই অনুষ্ঠানে নীতি নির্ণয় না দুর্নীতিতে আপনাকে স্বাগত। আমি প্রথমে যেটা বললাম, এই যে রাজনৈতিক ন্যারেটিভ, ডক্টর বিশ্বাস, কিছুদিন আগে একরকম ছিল, এখন ঠিক উল্টো। আপনার বিশ্লেষণ? সূক্ষ্মভাবে ধর্মটাকে ব্যবহার সবাই করছে, বলে লাভ নেই। ভারতবর্ষের রাজনীতিতে বাঁচতে গেলে সূক্ষ্মভাবে ধর্ম একটা বিষয় থাকবে, এটা আপনি একেবারে ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। সেটা কেউ প্রত্যক্ষভাবে করছে, কেউ পরোক্ষভাবে করছে। বিজেপি বলে করছে, আর অন্য দল কোনো শ্রেণীকে খুশি করতে এগিয়ে আছে। এটা আমরা বাম জমানাতেও দেখেছি, এখনও দেখছি। ধর্মের মধ্যে রাজনীতি কিন্তু আসছে, একেবারে আসছে না যে তা না। এটা একেবারে স্বাধীনতার পর থেকে যখন নির্বাচন হয়েছিল তখন থেকেও কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছিল, এটা নতুন নয়। তো ঘটনাচক্রে আবার ক্ষয়রাতির কথা বলছেন, ডোল পলিটিক্স। দেখুন, ক্ষয়রাতি বিষয়টা অর্থনীতিবিদরা একটা কথা বলে, ইকোনমিস্টরা, কিন্তু এটাও একটা ঘটনা যে কতদিন আপনি চালাবেন সরকারি যা টাকা আছে, সেটা একটা সীমিত পরিমাণ। সেখানে বারবার অনেক অন্যান্য খরচ আসে। কিছুদিন মানুষকে সাহায্য করেছেন, ঠিক আছে, কিন্তু মানুষকে 2,000, 2,500, 3,000-এর রাজনীতি করতে গেলে তখন কিন্তু মানুষ হয়তো ভোটটা দিচ্ছে, কিন্তু আখেরে কিন্তু পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে। এটা খুব সুবিধার কিন্তু হবে না। হচ্ছে, হয়তো দিচ্ছে কিছু ফলাফল, ভোটের ফলাফল, কিন্তু আমাকে তো খালি ভোট হিসেবে সরকার হয় না। সরকার পরিচালনা করতে গেলে আপনাকে বিভিন্নভাবে সাধারণ মানুষ, বিভিন্ন স্তরের মানুষ কিভাবে সাহায্যটা পায়, কোনভাবে পায়, বা তাদের ভবিষ্যৎ যারা আসবে সেই প্রজন্ম কিভাবে পায়, সেটা কিন্তু দেখতে হবে। সুতরাং পরিকল্পনা যদি অভাব থাকে সেটা মুশকিল, কারণ একটা সময় পর আপনি আর টাকাটা বেশি বাড়াতে পারবেন না। যতই চেষ্টা করবেন তখন কিন্তু প্রচুর ডেট থেকে যাবে। তো এই খামতিগুলো কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা একটা বড় বিষয়। আবার একই সাথে ক্ষয়রাতি দিয়ে সাধারণ মানুষ কিছু সাহায্য পাচ্ছেন, এটা এই কথাটাকে কিন্তু আমি উড়িয়ে দিতে পারবো না। কিন্তু ডক্টর বিশ্বাস, আমার প্রশ্ন হচ্ছে, এই ন্যারেটিভটা ঠিক রিভার্স হয়ে গেল। জগন্নাথ মন্দিরের পর মহাকালী মন্দির,
মহাকাল মন্দির এবং তারপরে আরও অনেক কিছু। এবার ঠিক যদি আপনি দেখেন শুভেন্দু অধিকারী বলছেন আমি 2,500 টাকা করে দেবো যদি ক্ষমতায় আসে, 500 টাকা গ্যাস। তাহলে আমার প্রশ্ন স্পেসিফিক, এই যে রিভার্স করা কোনোটা জায়গায় কি কোনো সেটিং বলে কি তুমি এটা নাও আমি এটা নাও? দেখুন, মহারাষ্ট্রে সেই ডোল পলিটিক্স, সেই ক্ষয়রাতির কথা এসছে, 3,000 টাকা অনেক লোক পায়নি, 30% লোকও পায়নি, এটা তো ঘটনা। তো মহারাষ্ট্রে ফেল করেছে, কিন্তু মধ্যপ্রদেশে লড়কি বাঁচাও না কি একটা তো বেটি সেই পড়াও, বেটি পড়াও এইসব করতে গিয়ে সেখানেও ডোল পলিটিক্স। তো ক্ষয়রাতির পলিটিক্সটা তো হচ্ছে। আর আবার কি বললাম, সূক্ষ্মভাবে ভারতীয় রাজনীতিতে ধর্ম একটা আসবেই, সেটা সূক্ষ্মভাবে আসবে, কখনো প্রত্যক্ষভাবে আসবে, কখনো পরোক্ষভাবে আসবে। কিন্তু ধর্মীয় রাজনীতি আপনি না করতে পারলে আপনি কিন্তু বেরোতে পারবেন না। আপনি যদি এখন বাম জামানা দেখেন, তারা মানত না, ঈশ্বর মানত না এসব, কারণ রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম অফ দ্য মাসেস, তাদের গুরুদেব বলে গেছেন। এবার আপনি একটা খেয়াল করে দেখুন, প্রত্যেকটা বিভিন্ন স্টলের কাছে ওদের একটা স্টল থাকতো, কেন থাকার তো কথা না, বই বিক্রি করতো, বই বিক্রির নামে তো র্যাপোটা তৈরি করা। সেখানে অন্যরা যারা ধর্মটাকে মানে তারা গিয়ে সরাসরি পুজোর সাথে, দুর্গাপুজোর সাথে যোগাযোগ রাখছে। তো আপনি ধর্মটাকে একেবারে উড়িয়ে দিতে পারবেন না। আপনি ক্রিসমাস ক্যারলের সময় কেউ কেউ পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, পবিত্র ঈদের নামাজের সময় কেউ কেউ পৌঁছে যাচ্ছে। একটা হাতিয়ার আপনি এটা স্বীকার করছেন, এটা তো অস্বীকার করার নেই, আপনি দুটোই এখন হাতিয়ার, কিন্তু দুটোই হাতিয়ার। এখন কথা হচ্ছে মানুষ কোনটাকে গ্রহণ করবে এবং বিশ্বাস রাখবে, সেটা হচ্ছে বিষয়। বেশ, আমরা এই ব্যাপারে পরে আসবো। এবার একটু এসআইআর নিয়ে আসি। ডক্টর বিশ্বাস, এসআইআর নিয়ে কি হচ্ছে? আপনি নিজে সভাপতি, আপনি নিজে একটা সংগঠনের সঙ্গে যুক্ত, জাতীয় বাংলা পরিষদ। এসআইআর সমস্যাটা কোথায়? আমি সব অতিথিরা যারা এসছেন, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, আপনি দেখেছেন শেষ পর্বগুলো, এই সমস্যাটা কোথায়? এদিকে তো এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন, বিরোধী দলনেতা বলছেন, শাসক দলের নেতা নেত্রীরা বলছেন এসআইআর একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, জায়গা লণ্ডভণ্ড হয়ে যাবে বলছেন, এবং তার সঙ্গে রক্তগঙ্গা বইবে, আরও কত কী সব কথাবার্তা বলুন। দেখুন, একটা কথা হচ্ছে, এসআইআর নিয়ে আমাদের সংগঠন 3টে কিন্তু বড় সভা করেছে, একটা মিছিল করেছে, এবং সেটা পরিষ্কার করে আমরা বলেছি যে এসআইআর করো ছাড়খার। কারণ এসআইআর গিয়ে কিন্তু সত্যি কথা অনেক বৈধ ভোটার কিন্তু বাদ যাবে, যাবে যাবে। তো ঘটনাটা হচ্ছে বিহারে তো গেছে, 46 লাখের ওপর বাদ গেছে। হ্যাঁ গেছে, তো বৈধ ভোটারও গেছে, মহিলারাও বাদ গেছে। এবার যে ঘটনাটা ঘটবে এসআইআর নিয়ে, দেখুন আমাদের পাসপোর্ট অ্যাক্ট ছিল, ফরেনার রেজিস্ট্রেশন অ্যাক্ট ছিল, সেগুলো মাঝে মাঝে পরিবর্তন হয়েছে, কিন্তু ইন্টেন্সিভ রিভিশন তো হয়েছে, এবার ইন্টেন্সিভ রিভিশন যখন হয়েছে, সেই জায়গায় থেকে হঠাৎ এখানে এত বড় করে আমি স্পেশাল করতে যাচ্ছি কেন? তার মানে কিছু তো একটা ব্যাপার রয়েছে। ঘটনাচক্রে ভারতবর্ষের সিটিজেন কারা, এটা আপনাকে প্রথম জানতে হবে। সিটিজেন তারাই ছিল যারা যখন আজকে সংবিধান তৈরির আগে যারা জন্মেছে, এবং সংবিধান তৈরি করার পর তাদের প্রজন্ম, তাদেরকে সিটিজেন হিসেবে ভারতবর্ষ মেনেছে। বি.আর. আম্বেদকর কিন্তু একটা কথা বলেছিল যে আনডিভাইডেড ইন্ডিয়াতে যারা ছিল তাদেরকে সবাইকে সিটিজেন মানো, যে কথাটা পরবর্তী ক্ষেত্রে বি.আর. আম্বেদকরের কথা মানা হয়নি। ভয়টা কোথায়? যারা বাংলাদেশ থেকে এসছে, সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে গেলে আপনাকে প্রথমে আবেদন করতে হবে। কজন মানুষ আবেদন করেছে? 52 সালের পর কিছু মানুষ এসছে, 61 সালের পর এসছে, আবার 71 সালে বহু মানুষ এসছে, এবং ইন্দিরা মুজিবের যে চুক্তি, তাতে হচ্ছে যে মানুষরা এসছে শরণার্থী হিসেবে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, তারা এখানে বসে থেকে গেছে। এইবার আপনার প্রশ্নের উত্তর আমি দিই। অনেকে বলছেন পাসপোর্ট আছে, পাসপোর্ট যখন পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, বেশিরভাগই কী করেছে? আমি কলকাতায় জন্মেছি, আমি উত্তরবঙ্গে জন্মেছি, ইন্ডিয়ার যে জায়গাগুলো আছে, কেউ যারা বাইরে থেকে হয়েছে তারা বলেনি আমরা চিটিগংয়ে জন্মেছি। আমি এটা 71-এর পর বলছি, প্রায় 1 কোটি মানুষ এসেছিল, তাদের প্রজন্ম এসে এখন 2 কোটি হয়েছে। তো এইগুলো যদি এখন নির্বাচন কমিশন দেখতে থাকে, প্রথম কথা, নির্বাচন কমিশনের
নাগরিককে বেনাগরিক করার কোনো ক্ষমতা কিন্তু দেওয়া হয়নি সাংবিধানিকভাবে। হঠাৎ আমি এরম দিয়ে দিলাম, এটা তো হয় না কখনো। আমি বলতে পারি এ বৈধ ভোটার নয়, কিন্তু আমাদের ভারতবর্ষ পরিষ্কার বলেছে যারা নাগরিক তারাই ভোটার, এটা কিন্তু ঘটনা। এইবার নাগরিককে তুমি বেনাগরিক করছো, অথচ বলছো তুমি ভোটার, অথচ তুমি বলছো তুমি ভোটার নও। তো এই জিনিসটাও একটা অদ্ভুত না? তার মানে তুই বলছো বৈধ ভোটার নও, আবার তুই বলছো ও নাগরিক। এই কথাটা কিরম আপনি ভাবুন। ভারতবর্ষ পরিষ্কার বলছে 18 বছরের ওপর হলে তুমি নাগরিক, তুমি ভোটার। তো তুমি ভোটার নও কিন্তু তুমি নাগরিক, এই কথাটা কি করে আপনি বোঝাবেন? এই জিনিসটা আপাতত মাথা কারুর এসছে? বেশ, না তাহলে ডক্টর বিশ্বাস, এই মুহূর্তে এসআইআর নিয়ে তো যা অবস্থা দেখছি আমরা, যা বাকযুদ্ধ চলছে, আলটিমেট কি দেখছেন? আপনি নিজে যুক্ত, আপনি বললেন 2টো সভা 3টে সভা করেছেন, এবং আপনি বলছেন অনেক বৈধ ভোটারের নাম বাদ যাবে। সেক্ষেত্রে এসআইআর যদি আলটিমেটলি হয়, অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু আর 3 মাস কি এনাফ আপনার মনে হয়? কিছুতেই নয়। বিহারে সেটা প্রমাণ হয়েছে, বারবার ভুল কথা খবর এসছে। আচ্ছা, একটা কথা আপনাকে বলে রাখি, পরিষ্কার কথা, আমাদের সংগঠন একটা কথা কিন্তু বলছে, যারা মৃত তাদের কোনো ভোটের রাইট নেই, তারা তো আর জীবিত হতে পারবে না, বা যারা অন্য দেশে গিয়ে সিটিজেনশিপ নিয়ে নিয়েছে তাদের ভোটার হওয়া উচিত না, কিন্তু তারা আবার নাগরিকও কিন্তু নয়, এটাও আপনি মাথায় রাখবেন। তো ঘটনাচক্র হচ্ছে কিন্তু যে সিচুয়েশনটা যাচ্ছে, মানুষের কাছে কিন্তু আসল তথ্যটা কেউ দিচ্ছে না, কোনো বিদ্যজনরা রাস্তায় নামছে না, তারাও ঠিকমতো কিছু বলছে না। তো এসআইআর হলেই বা এবার কেউ মেনে নিচ্ছে এসআইআর হোক, এবার এসআইআর হোক তারপরে রক্তগঙ্গা বইবে, এই জায়গাটা কিন্তু আমার প্রবল আপত্তি। আমরা সংগঠন হিসেবে পরিষ্কার বলছি এসআইআর বাতিল করো, ইন্টেন্সিভ রিভিশন যেসব করছো রিভিশন হোক না, কেউ মানা করেনি, কেউ মৃত ব্যক্তিকে ভোটার হিসেবে মানবে না, আমিও মানবো না। যে অন্য দেশের নাগরিক হয়ে গেছে তাকেও আমি ভোটার হিসেবে মানবো না। কিন্তু আমি যদি একটা প্রক্রিয়া চালাই যে এনআরসিটা তৈরি করবো, তো ঘটনাচক্রে হচ্ছে এইটাতেই সংঘাতটা বাঁধবে। তো একটা এই সংঘাত বাঁধলে কি হবে ডক্টর বিশ্বাস? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়, এই অনুপ্রবেশকারী বিরোধী দলনেতা বলছেন এসআইআর হলে শাসক দলের কিন্তু আর ক্ষমতায় থাকা সম্ভব নয়। দেখুন, বিরোধী দলনেতা কি বলছে, কি প্রত্যেক দিন বলছে, লোকে বিরক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। সে তো ঘটনাচক্রে হচ্ছে আসল তথ্যটা মানুষকে দিচ্ছে না। বিরোধী দলনেতাকে এখন একটা কিছু বলতে হবে, একটা ন্যারেটিভ যে কথাটা বলছেন, সেই ন্যারেটিভের বিষয়টা হচ্ছে হিন্দু মুসলমান করে যে একটা ভাগাভাগি করো। তো এই জায়গাটা হচ্ছে ঘটনা। কিন্তু আমার বক্তব্য যদি এসআইআর যদি ওইভাবে করতে থাকে, তাহলে কিন্তু কোটি কোটি ভোটার বাদ যাবে। তাহলে তো 71-এর পর যারা এসছে, যারা নাগরিকত্ব অ্যাপ্লাই করেনি, তারা পাসপোর্ট পেল কি করে? সেই অ্যাপ্লিকেশন কেন্দ্র সরকারের কাছে থাকবে। সেই জিনিসগুলো ভাবতে থাকুন। 71-এর পর আমি ভারতের নাগরিক হতে পারি যদি আমি বাংলাদেশ থেকে এসে আমি অ্যাপিল করি, আবেদন করি। সেই আবেদনটা যদি করি, সেই আবেদনপত্র তো কেন্দ্রের কাছে নিশ্চয়ই জমা থাকবে। এরা আবেদন করেছে, কিন্তু আমি আবেদন করিনি, আমি পাসপোর্ট পেয়ে গেলাম, তাহলে তো আমার পাসপোর্টের প্রক্রিয়াটা নিয়ে সন্দেহ জাগবে। এইবার যেটা এসআইআর যদি এতটা গভীরে যায়, গভীরে যেতে গেলে কিন্তু সমস্যার সমাধান করা যাবে না। আপনি চেষ্টা করা হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে যাতে অনুপ্রবেশকারী, আচ্ছা অনুপ্রবেশকারী আপনি ডেফিনেশনটা দেবেন কি করে? 71-এর পর তারা অনুপ্রবেশ করেছে, তারা ডিক্লেয়ার করেছে পাসপোর্ট ফর্মে যে আমি ময়মনসিংহ থেকে এসেছি, আমি ডিক্লেয়ার করে দিয়েছি। এই রোহিঙ্গাটা কারা একটা বিষয়, রোহিঙ্গা বলা হয়, রোহিঙ্গারা কারা? মানে এরা কি শাসক দলের অ্যাসেট? দেখুন, অ্যাসেট তো বলা হচ্ছে, আপনি রোহিঙ্গার কিন্তু কত সংখ্যা আজ অব্দি কেউ বলতে পারেনি। রোহিঙ্গা উত্তরপ্রদেশে গেছে, রোহিঙ্গারা কারা? বার্মা থেকে একটা প্রভিন্স, যেটা একটা প্রভিন্স, তাদের ওখান থেকে বার্মা যখন দখল করে জায়গাটা, তাদেরকে ওখান থেকে মেরে বার করে দেয়, তাদের উপর অত্যাচার চলে, তারা চলে আসে, রোহিঙ্গারা চলে আসে কক্সবাজারে। এই কক্স সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই সমস্যাটা সমাধান করতে। বার্মার প্রথম যখন গভর্নমেন্ট এলো ইলেক্টেড, তারা কিন্তু এটা মেনে নিয়েছিল যে রোহিঙ্গারা একটা জাত, যারা বার্মায় থাকবে তাদের বার্মাকে মানে মায়ানমার। এরপরে কিন্তু আবার আর্মি রুল হয়, এটা কু হয়, কুতে তখন থেকেই 135টা জাতিকে রেকগনিশন দেওয়া হয়েছিল,
কিন্তু এর সাথে সাথে বর্মাতে যারা থাকছিল রোহিঙ্গাদের সবাইকে দেওয়া হলো, রোহিঙ্গাদের বাদে আং সাং সুচি সেও কিন্তু রোহিঙ্গাদের জায়গা দিল না। কক্স সাহেব পারলেন না, এরপর রোহিঙ্গাদের ওপর অত্যাচার শুরু হলো। রোহিঙ্গাদের নিয়ে একটা বদনাম যেটা হয়েছিল যে ওটা বুদ্ধিস্ট, মেইনলি মায়ানমারটা বুদ্ধিস্ট, যে এই রোহিঙ্গারা এরা মুসলিম সম্প্রদায়, কিন্তু এরা একটা সময় সাহেবদের মানে ব্রিটিশদের সাহায্য করে গেছে, ফ্রিডম স্ট্রাগলে বরং ব্রিটিশদের সাথে ছিল, ফ্রিডম স্ট্রাগলের পক্ষে ছিল না। সেই বিভিন্ন কারণে আপনি তাদের অত্যাচার করতে পারেন, বিভিন্নভাবে মারতে পারেন, তাকে সরিয়ে দিয়ে তারা কক্সবাজারে পালিয়ে যায়, কারণ কক্সবাজারটা কাছে। এইবার আপনাকে আমি বলছি, মায়ানমার থেকে পালিয়ে গেলে কোথায় আসবে? সেভেন সিস্টার্স, ঠিক আছে, আর কক্সবাজার। ল্যাজ দিয়ে ঝাঁপিয়ে তো বঙ্গদেশে ঢোকেনি, বাংলায় ঢোকেনি, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। তাহলে কীভাবে ঢুকলো? তাহলে বিএসএফ সাহায্য করেছে, সেভেন সিস্টার্স যেখানে আছে মিজোরাম মণিপুর সেখানেও করেছে, করে এরা ঢুকে বিভিন্ন জায়গায় চলে গেছে। উত্তরপ্রদেশ জম্মুতে খুব অনেক বেশি ছিল এক সময়, সেই কাউন্টার দিচ্ছে না কেন? উত্তরপ্রদেশের কাউন্টার দিচ্ছে না কেন? বাংলা নিয়ে পড়ে আছো, কারণ কটা রোহিঙ্গা আছে এখানে? বেশ ডক্টর বিশ্বাস, আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আরও অনেক প্রশ্ন আপনার থেকে নিতে হবে উত্তর। তাহলে আপনার কি প্রেডিকশন, এই যদি এসআইআর হয়, এই হয় মানে শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট এসআইআর হবে, অ্যাডভান্টেজ বিজেপির কি সিট বাড়বে? মানে এতটা কনফিডেন্টলি এসআইআর হলে বিরোধী দল নেতা কিংবা শাসক দলের কি এতটাই ডিফিকাল্ট হবে আপনি মনে করছেন? না, খুব চেঞ্জ হবে না, বরং 70 থেকে নেমে এসে ওটা 50-এ দাঁড়াবে। বিজেপির আসন কমবে, কমবে, এসআইআর হলে কমবে। গায়ের জুয়ারি যখন হবে না বাংলার মানুষ, তাহলে এটা বাড়বে কাদের? শাসক দলের? শাসক দল নিশ্চিতভাবে বাড়বে। আচ্ছা, সেই নিশ্চিতভাবে বাড়বে। এখন এর মধ্যে কিন্তু মুর্শিদাবাদের জায়গায় কিন্তু কংগ্রেসের একটা ভালো সম্ভাবনা আছে। মালদাও তো তাই। মালদাতেও বলতে পারেন কিছু সিট আছে যেখানে হতে পারে, কিন্তু মালদার থেকেও মুর্শিদাবাদের সম্ভাবনাটা কিন্তু বেশি। তো যদি এখন ভবিষ্যতে তৃণমূল আর কংগ্রেস একসাথে হয়, কিন্তু আমাদের তো একটা দাবি আছে, এটা হয়তো আপনারা জানেন, যে 294টা কেন্দ্রে অসাম্প্রদায়িক দল তারা যেন বাঙালি প্রার্থী দেওয়া হয়। এটা আমাদের একটা পরিষ্কার দাবি, জাতীয় বাংলা পরিষদের এটা একটা দাবি। তো ঘটনা যখন আমরা কোনো দলকে কিছু বলবো না, এটা আমাদের দাবি প্রত্যেক দলের কাছে, যারা অসাম্প্রদায়িক, এটা আপনাদের স্ট্যান্ড, অসাম্প্রদায়িক দল হিসেবে মনে করি। বিজেপিকে আমরা অসাম্প্রদায়িক মনে করি না, আইএসএফকেও মনে করছি না। তো ঘটনাচক্রে হচ্ছে, আমি পরিষ্কার একটা কথা এখানে যদি এটা বলেন, হ্যাঁ মানে একজন সাধারণ নাগরিক হিসেবে এটাই মনে হচ্ছে, আরও কিন্তু কমফোর্টেবল মার্জিন নিয়ে তৃণমূল ফিরবে না। তাহলে বামফ্রন্টটা কংগ্রেসের জোট, বামফ্রন্ট কংগ্রেসের জোট যদি হয় আবার শূন্যতায় ফিরবে, কিন্তু কংগ্রেসও ফিরবে, বামও ফিরবে। বামের ভবিষ্যৎ নেই, অপ্রাসঙ্গিক বলছেন? অপ্রাসঙ্গিক শক্তি হয়ে গেছে, একদমই অপ্রাসঙ্গিক শক্তি হয়ে গেছে। কিন্তু এত মানুষ রাস্তায় নামলেন, আমি সেই প্রসঙ্গে ঢুকবো। দুর্গাপুর, আপনি একজন এত মানে স্বনামধন্য চিকিৎসক, প্রচুর পেশেন্ট, আমি নিজে প্রচুর মানুষজন জানে, আমি নিজের অভিজ্ঞতাও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ডক্টর বিশ্বাস, কি মনে হচ্ছে দুর্গাপুরে যে ঘটনা ঘটলো, এখানে বলা হচ্ছে যে মহিলারা মানে মেয়েরা বিশেষ করে পড়তে আসার আগে দুবার ভাববে? বলুন। দুর্গাপুরের ঘটনাটা পুরো রোমিও জুলিয়েট অ্যাফেয়ার, ঠিক আছে? রোমিও জুলিয়েট অ্যাফেয়ার, একদমই পরিষ্কার। ওকে, আচ্ছা একটা কথা আমাকে, আমি প্রথম দিন না মানে কোনো একটা চ্যানেল, আমি নাম বলছি না, তারা এসে আমাকে ধরেছিল ফোনে। আমি তখন বললাম একজন বয়ফ্রেন্ড আছে বা মেল ক্লাসমেট আছে, 4টে গুলশান গ্রোভার এলো, সে তো অমিতাভ বচ্চনের মতো লড়বে। সেই গুলশান গ্রোভারকে সে পালিয়ে চলে গেল গুলশান গ্রোভার দেখে। তো ঘটনাচক্র হচ্ছে প্রথম থেকে ওকে ধরো, পুলিশ ওকে ধরুক, ওর মুখ থেকে সব বেরিয়ে যাবে আসল ঘটনা। রোমিও জুলিয়েট হানিমুন হলো জঙ্গলে। এখন জঙ্গলটা জায়গা নিয়ে, আর কলেজ কর্তৃপক্ষ ভালো জায়গা করে দেয়নি, পাশে জঙ্গল করে দিয়েছে, এটা হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি বারবার, যে একটা 12টার সময় হোস্টেলের একটা নিয়ম আছে না, 7:58 কিন্তু ডক্টর বিশ্বাস প্রথম সে আবার ফিরলো, রাইট? আবার কি করে বেরোলো? সুতরাং তো বেরোনো কথা না। তার থেকে ইন্টারেস্টিং, যদি 4 জন চলে আসে, যা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যা আমরা জানি, সেখানে ছেলেটা যখন এলো, আসার পর সে কোনো কাউকে বললো না, সে আবার নিজে বেরিয়ে গেল। দেখুন এটা তৈরি করেছে, আপনাকে আমি বলছি, এটাও একটা ন্যারেটিভ। না, মেয়েটা ছেলেটাকে ফাঁসিয়েছে, আবার কিছু না। মেয়েটা ছেলেটাকে ফাঁসিয়েছে মেয়েটা নিজে বাঁচবার জন্য। পরিষ্কার কথা হচ্ছে, রিলেশনশিপ ছিল বেশ ভাই, এবং ওর বাবার নাটকীয়তার ব্যাপারটা আমি একটু পরে আসছি। কিন্তু একটা কথা আপনি আমাকে বলুন, এইটা 4টে ছেলে যাদেরকে ধরেছে তাদের একটাই কাজ ছিল, হয়তো ব্ল্যাকমেল করা, ফোন টোন নিয়ে গেছিল, টাকাও চেয়েছিল, ব্ল্যাকমেল করা, ওদেরকে ভয় দেখানো।
ওই ছেলেগুলোর কিন্তু মানে কোনো বাজে মতলব ছিল না, বেশ বাজে প্রমাণও হয়েছে, তারা কিছু করেও নি। তাদের একটাই করেছিল ব্ল্যাকমেল করা, টাকা ওখান থেকে তাদের কাছ থেকে টাকা উসুল করা। তো ঘটনা চক্রে হচ্ছে এইটা করতে গিয়ে এতগুলো গল্প তৈরি হয়েছে। কিন্তু একটা কথা আপনাকে বলতে হবে, ওর বাবার যদি দেখেন, ওর বাবার প্র্যাকটিক্যালি এখন পরিষ্কার কথা মাথায় হেট হয়ে গেছে, মেয়ে যা করেছে বা করছিল, এবং সেখানে একটা রিলিজিয়ান অ্যাঙ্গেলও আছে, রোমিও জুলিয়েটের ব্যাপার ছিল। তো ঘটনাচক্রে হির রাঞ্জা রোমিও জুলিয়েট করতে গিয়ে ওর বাবার প্রেস্টিজটা গেছে। কারণ প্রথমে রাজনৈতিক দল তার বাবাকে বলেছে যে এসব করো, গণধর্ষণ হয়েছে, বাবাকে বলতে হবে। আমার বক্তব্য হচ্ছে ওর বাবা এখন মাথা হেড করে মেয়েকে নিয়ে চলে যায়, কারণ মেয়ে মাথাটা একেবারে ডাউন করে দিয়েছে, পরিষ্কার কথা। তো এখন বিভিন্ন কথা, আমি আর মেয়েকে পড়াবো না, আর যেন অন্যদেরকে, এগুলো তো তৈরি করা কথা। আসল কথাটা তো হচ্ছে ভাই আমার প্রচণ্ড প্রেস্টিজে লেগেছে, খেয়েছি মেয়ের জন্য, এরকম এখন এই মেয়েকে নিয়ে চলে যাই। কিন্তু আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আরেকটা চ্যানেলের মাধ্যমে করেছি, রিকোয়েস্ট করবো ওনার বাবাকে মেয়েকে এখানে রাখুন, পড়ান, মেয়ে ভালো ডাক্তার হবে। মানুষের মেমোরি খুব শর্ট, ও সব ভুলে যাবে 5 বছর বাদে কে কী হয়েছিল। মেয়েকে ডাক্তারিটা পড়তে বলুন, ফুচকা না খেয়ে ডাক্তারিটা করুক, ভালো ডাক্তার হোক, সম্মানজনক জায়গায় যাক, বাংলাতেই থাকুক, বাংলায় সম্মান দেবে মানুষ, এইটুকু বলতে পারি। আপনি কিন্তু দুবার ভেবে দেখুন, মেয়েকে নিয়ে চলে যাওয়ার কেন কোনো প্রশ্নই আসে না। খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। কিন্তু ডক্টর বিশ্বাস, এখানে আমার একটা প্রশ্ন থাকবে, বিরোধীরা প্রথম থেকে কিন্তু একটা গণধর্ষণের ন্যারেটিভ হয়েছিল, এখানে বিরোধীরা বলছে ন্যারেটিভটা পাল্টে দিল। তার এক্সাম্পল দিচ্ছে পার্কস্ট্রিট থেকে শুরু করে আরজি কর পর্যন্ত যা যা হয়েছে সবটাই একটা ন্যারেটিভ দিয়ে শুরু হয়, শেষ হয় অন্য একটি ন্যারেটিভ দিয়ে। বলুন। ঘটনা হচ্ছে বিরোধীরাও জানে কিছু নেই, ওই জন্য ওরা এখন পালিয়ে চলে গেছে জঙ্গলে, আরেকটা জঙ্গল কোনো খুঁজছে নেই। ঘটনাচক্রে হচ্ছে বিরোধীদের আর কিছু বলার নেই, কারণ ঘটনাটা একদম সামনে এসে গেছে, ঘটনাটা একদম সামনে এসে গেছে। তো বিরোধীদের আর কি বলবে? তো বিরোধীরা এখন আর কিছু নতুন করে বলার নেই। হ্যাঁ, পার্কস্ট্রিটে ঘটেছিল একটা অঘটন, কিন্তু পরে অ্যারেস্টও হয়। কিন্তু এবার যেটা হচ্ছে সবথেকে বড় ইস্যু হচ্ছে আরজি করে। দেখুন, আরজি কর নিয়ে এত গল্প, আরজি কর নিয়ে খালি আছে, কামদুনি আছে, আমি আসছি সেগুলো। আরজি কর নিয়ে সবথেকে, আরজি করে রাস্তায় কাটাকুটি হয়েছে, রাস্তায় বিভিন্ন সেলিব্রিটিরা নেমেছে, বিভিন্ন চেনি সংগ্রাম রাত্রিবেলা আমরা দেখেছি। তো ঘটনাচক্রে আবার আরজি করে হয়েছে কাশ্মীরকেও আজাদি ওখানে চাওয়া হয়েছে, কাশ্মীর বাঙ্গে আজাদি। তো আবার কি নাম আমাদের ভুলে যাচ্ছি, ফাঁসিতে ঝুলেছিল আফজালের নামও নেওয়া হয়েছে, আফজাল হাম শর্মিন্দা হ্যায়, তেরা কাতিল জিন্দা হ্যায়, এইসব স্লোগান তো মাঝে মাঝে এসেছিল। তো আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় থেকে আপনি আরজি করটা একটা বানানো ঘটনা করেছে, মানে ঘটেছে তো অত্যন্ত বেদনার ঘটনা, কিন্তু তোমাদের হাতে প্রুফ নেই। তোমরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে আন্দোলন করাচ্ছ, কোটি কোটি টাকা যেটা অভয়কে কেন্দ্র করে তুলেছো সেটা তুলেছো, ধর্মতলার মোড়ে অনশন করেছো, কি চেয়েছিলে? একটা কেওস তৈরি করতে। আমার বক্তব্য হচ্ছে ওইখানে আন্দোলনটা হয়েছে। এইবার আপনার কথা বলছি যে আরজি কর বলে কলকাতায় রাস্তায় দুর্গাপুরে নেমে যেত, দুর্গাপুরটা অনেক দূরে, ওখানে ভালো রাস্তা নেই, জঙ্গলের পাশে গিয়ে ওয়েস্টার্ন টয়লেট তো নেই, সুতরাং সেলিব্রিটিরা ওখানে যেতে পারবে না, এসি ঘরও নেই। তো ঘটনাচক্রে হচ্ছে এবার বাকি থাকে কি? এবার বাকি থাকে হচ্ছে হাঁসখালিতে নিশ্চয়ই দুর্ঘটনা ঘটেছে, অস্বীকার করার নেই। কামদুনি নিশ্চয়ই খারাপ হয়েছে, কিন্তু কামদুনিতে তো চেষ্টা করেছে তাদের ফাঁসি দেওয়াতে, প্রথমে তাদের ফাঁসি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে খামতি। এখন দেখুন, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট কেসটাকে ওয়াটার টাইট করা উচিত ছিল। এই জায়গাগুলি আমাদের ভারতবর্ষে যদি আইনের 500টা পাতার বই হয়, আবার 1000 পাতার বই থাকতে পারে, আইনটা থেকে কী করে বেরিয়ে আসতে পারা যায়। তো সেই ব্যবহারটা করেছে। এবং ঘটনাটা হচ্ছে, আমি যতদূর মনে হয় একজন খুব নামকরা লয়ারকে দিয়ে হাইকোর্টে এই কামদুনির ছেলেরা লড়েছিল। তো ঘটনাচক্রে এইগুলো তো হওয়ার কথা নয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বিং আ সিটিজেন অফ বেঙ্গল, আমি একটা কথাই বলবো যে আমাদের এই ধর্ষণ থেকে শুরু করে এগুলো কিন্তু কোনো ক্ষমা নেই যারা করছে। কিন্তু করতে গেলে আপনি দুর্গাপুরটা দেখলেন, দুর্গাপুরে একটা মিথ্যার জায়গায় নিয়ে গেল। তো এই জায়গাগুলো আমাদের বন্ধ করা দরকার। কিন্তু কামধুনিকেও আপনি ডিজোন করতে পারবেন না, কখনো হাঁসখালিও করতে পারবেন না। কিন্তু এটাও ঘটনা, কিছু কিছু জায়গায় তো ফাঁসির আদেশ হয়েছে, আবার আরেকটা তারপরে আমি জায়গাটার নামটা ভুলে গেছি, সেখানে কিন্তু ফাঁসির আদেশ হয়ে গেছে। বেশ, তো এগুলো হচ্ছে, কিন্তু কামদুনির ঘটনাটা খুবই দুঃখজনক। মানে
যারা যারা না, আমার মূল বক্তব্য ছিল মহিলারাই কিন্তু বারবার এখানে আক্রান্ত হচ্ছেন, এটা কিন্তু ভুল ধারণা, এবং তারপর একটা ন্যারেটিভ দিয়ে শুরু হয়ে আবার ন্যারেটিভটা ঘুরে এইটা যাচ্ছে। কিন্তু একটা ভুল ধারণা। খুব সংক্ষেপে মহিলারা- একটা বিষয় আছে। মহিলারা কিন্তু নয়, অসুরক্ষিত নয়, যথেষ্ট সুরক্ষাই মহিলাদের আছে, এবং যে পশ্চিমবঙ্গের যে সুনামটা আছে সেই সুনাম পশ্চিমবঙ্গ বজায় রেখেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বেশ ডক্টর বিশ্বাস, আমাদের সময় একদম শেষ। শেষ প্রশ্ন করব, কি মনে হচ্ছে 2026 তো আর কয়েকটা মাস বাদেই একদম ঢাক খুব জোর বাজছে, ভোটের ঢাক। কি মনে হচ্ছে এখানে শাসক বিরোধী জোর লড়াই, এসআইআর থেকে শুরু করে মহিলা নিরাপত্তা থেকে শুরু করে আরো অনেক যত সময় যাবে হয়তো আসবে, কি মনে হচ্ছে? খুব বিশেষ কিছু বদলাবে না, ঠিক আছে? খয়রাতি ধর্ম মানুষ কোনটাকে নেবে? হয়তো তৃণমূলের ভোট কিছু জায়গায় কমতে পারে, কিন্তু তৃণমূলের ভোট কমতে পারে, কিছু জায়গায় ভোটটা কমতে পারে, কিন্তু এতে ভোট কমে কিন্তু তৃণমূলকে সরাতে পারবে না। আচ্ছা, কারণ মানুষ এখনো ভেতর থেকে রিজেক্ট করেনি তৃণমূলকে, এটা বলতে হবে। আপনি কিন্তু খালি আমি কলকাতায় আলোচনা করলে হবে না, আপনাকে গ্রামটা দেখতে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তৃণমূলের গাফিলতি আছে, এটা অস্বীকার করার নেই। শিক্ষাক্ষেত্রে আছে, এটা দুর্নীতি হয়েছে, এটা নিয়ে তো অস্বীকার করার নেই। তো এখন বর্তমান মন্ত্রী যথেষ্ট, সে ভালো, সে কাজের সৎ, সে চেষ্টা করছে অনেকটা করার, তো শিক্ষাক্ষেত্রে। কিন্তু তার আগে যিনি ছিলেন তিনি বদনামটা করে চলে গেছেন, তৃণমূলেরও বদনাম করেছেন, রাজ্যেরও বদনাম করেছেন, বাঙালিরও বদনাম করেছেন। তো পার্থ চট্টোপাধ্যায় কাজটা করে গেছেন দায়িত্ব নিয়ে। তো এখন যেটা এই মুহূর্তে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার মনে হয় সিট কমবে বলে আমার মনে হচ্ছে না। কারণ বিজেপি যে অপোজিশনটা দেওয়ার কথা, লেফট ইজ আউট অফ কোয়েশ্চেন, লেফট বলে আর কিছু নেই। তো কারণ লেফটের সাথে এখন ডাইনোসর, কে আগে আসবে, আগে ডাইনোসর আসবে না আগে লেফট আসবে, সেটা প্রশ্নটা। তো একটা হচ্ছে বিষয়, লড়াইটা বিজেপির সাথেই মূলত। কংগ্রেস কিছুটা জায়গায় ভালো করতে পারে, কিন্তু একই সাথে আমি বলবো তৃণমূল কিন্তু এখনও এগিয়ে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে নেক টু নেক বলছেন? নেক টু নেক হবে না, নেক টু নেক। তৃণমূলের যা যা অবস্থা আছে, মানে কেক ওয়াক নয় বলছেন? কেক ওয়াক না হলেও তৃণমূল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইল কাম ব্যাক উইথ আ কমফোর্টেবল মেজরিটি। এসআইআর হওয়ার পরও আমরা জানি না এক্স্যাক্টলি কত, আমরা প্রেডিক্ট করতে পারি না কত লাখ লোকের নাম বাদ যাবে। তাতেও তৃণমূলকে আটকানো যাবে না। তৃণমূলের ইলেকশন মেশিনারি যা স্ট্রং, আপনি আটকাতে পারবেন না। ডক্টর বিশ্বাস, অনেক ধন্যবাদ। অনেক আপনার সময়ের জন্য। ধন্যবাদ। আপনারা শুনলেন, আমরা কিন্তু আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রাখলাম আমাদের আজকের পর্বে, এবং আপনাদের জানালাম, এবং এসআইআর হওয়ার পর কি দাঁড়াচ্ছে, আর কি ছবি দাঁড়াচ্ছে, কত লাখ ভোটারের নাম বাদ যাবে, এবং তারপর কি দাঁড়াবে রাজনৈতিক প্রেক্ষাপটে কি হবে, সেটা আমরা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। আজকে পর্বতে একবার জন্য ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।